আমার বয়স যখন 12 বছর, তখন আমি মিরপুরেই থাকি। আমরা 4 বোন, এক ভাই। বড় বোনের সবার বিয়ে হয়ে গেছে, আমি আর আমার ছোট বোন, আমাদের বিয়ে হয়নি। তো তখন আমরা মিরপুরে ছিলাম, তখন আমার বয়স 12 বছর। আমার ছোটবেলা থেকে আশা ছিল আমি কিছু করব, অনেক বড় হব, এরকম একটা আশা ছিল। আসলে পড়াশোনা করতে পারি নাই, পরে বুঝতে পারছি যে পড়াশোনা ছাড়া কিছু করতে পারবো না, পড়াশোনা ছাড়া জীবন অন্ধকার। পরে বুঝতে পারছি। আর যখন আমি কিছু করব তখন আমার তো বয়স 10 বছর, আমি 10 বছর থেকেই জব করি। আহ, যাই হোক, ছোটখাটো একটা ইসে জব করছিলাম, তারপরে গার্মেন্টসে হই। 2011 সালে গার্মেন্টসে তখন জব করি। তো তখন আমাদের পাশের বাসায় এই একটা মেয়ে ছিল, ও বাসায় থাকতো। ঈদের ছুটিতে আমরা সবাই বাসায়, আমার বড় বোন এসে গেছে, আমার মা বাবা আর ভাই ছিল একসঙ্গে বাসায়। ঈদের ছুটি, লম্বা ছুটি ছিল তখন। বাসায় ওই পাশের ওই মেয়েটা এসে এসে কথা বলতো, আমি ওর সাথে কথা বলতাম, ভালোই লাগতো। কোনো মেয়ের সাথে কথা বলি নাই, বলছি অফিসে অনেক মেয়ের সাথে, বাইরে কোনো মেয়ের সাথে কথা বলি নাই। তো ওই মেয়েটা এসে এসে কথা বলে, আমার আব্বু আম্মুকে ডাকে, আমাকে ডাকে, ওর সাথে গল্প বলে। ও আর ওর হাজবেন্ড ছিল রুমে। তো আমি তো জানি না ওইটা ওর হাজবেন্ড নাকি, পরে শুনতে পারি ওইটা ওর হাজবেন্ড না, ওর ভাই। ছবি দেখাইলো ওর ভাইয়ের। আমি বললাম, ভালো আপু, আপনার ভাই? হ্যাঁ ভালো। ও ইচ্ছা করে আমাকে দেখাইছে, আমি দেখতে চাই নাই, আমাকে ইচ্ছা করে দেখাইছে। আমি বলছি, হ্যাঁ আপু ভালো। বলে যে কথা বলবা? না আপু কথা বলবো না, আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই, আমার ভয় ভয় লাগে, আমি ভয় পাই। আর ছেলে পেলের সাথে তো কথা বলা দূরে থাক, আমি আমার লাইফে কিছু করতে চাই, আমি অনেক বড় হতে চাই। তখন বলে যে, আরে কথা বলো না, কথা বললে সমস্যা কি? তখন আমি বললাম যে, আচ্ছা দেন কথা বলি। তখন ফোন দিছে, ওর ভাইয়ের সাথে কথা বলাই দিছে। কথা বলছি, আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, আমি নাম বললাম, ওনাকে বললাম ওনার নাম কি। পরে উনি ওনার নাম বললো, নাম শান্ত। তো বললো যে, তাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দেখা করবেন আমার সাথে? আমি বললাম, আজকে তো কথা বললেন, দেখি দেখা কবে করা যায়। ও জানতো না আমি যে গার্মেন্টসে জব করি। যখন যেদিন আমার অফিস খুলবে, ওই দিন অফিসে যাই, যাওয়ার পরে আবার কথা বলি। একদিন, 2 দিন, 3 দিন কথা বলছি, দেখি ভালোই লাগে। আসলে এটাই মনে হয় ভালোবাসা। তখন বুঝি নাই যে এটা তো ভালো লাগা। কথা বলার পরে আবার কথা বলছি, আরো বেশি ভালো লাগতেছে কথা বলতে। তখন চিন্তা করি যে ছেলেটাকে এত ভালো লাগতেছে, আবার কথা বলবো। আবার লুকায়া কথা বলি, আমাদের বাসার ফোনে কথা বলি। অনেকবার কথা হয়, হওয়ার পরে দেখা করি। আমাদের এই মিরপুরেই দেখা করি। ও আসে, আসার পরে আমাকে একটা ফোন দেয়। আমি আবার ফোনটা নেই কথা বলার জন্য। তো আমার বাবা দেখে, দেখার পরে আমার মাকে বলে দেয়। পরে আমার মা আমাকে মারে, আমার ভাইও আমাকে মারে, ওই ছেলের সাথে কথা বলছিস কেন। তখন বুঝি না, আমাকে বুঝাইয়া বলতে পারতো যে, মুন্নি আর কথা বলিস না, ছেলে পেলে ভালো না। আমাকে না বলে অনেক মারধর করছে। তখন জিত ছিল যে না বুঝাই মারলো, ওই ছেলের সাথে যাবো। আবার ওই ছেলেরেও বকছে, মা বাপ তুলে গালি দিছে আমার ভাইয়ে। ওরও মনের ভিতরে একটা আসছে যে গালি দিছে, ওই মেয়েরে আমি নিয়ে আসবো। ওরও জিত ছিল, আমারও জিত ছিল যে মারছে কেন, আমি যাবই। পরে পরের দিন অফিসে না গিয়ে ওই ছেলের সাথে চলে যাই, ও আমাকে নিয়ে যায়। তখন আমি বলি যে আমি যাব তোমার সাথে, তুমি আসো। ও নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সারাদিন হাঁটি। আমি বলি যে তুমি আমাকে বিয়ে করবা? পরে যে হ্যাঁ বিয়ে করব। হাঁটতেছি আর বলতেছি হ্যাঁ বিয়ে করব। ও আমাকে বলে তুমি একটু হাঁটো সামনে। বলছি যে কেন? তাই হাঁটো না। পরে আমি হাঁটলাম, ও পিছনে দেখতেছে, আমার হাঁটা দেখতে চাই। হাঁটা দেখলো, হ্যাঁ তোমার হাঁটা অনেক ভালো। হাঁটা দেখলেন? হ্যাঁ হাঁটা দেখলাম। পরে আমি আমি তো বুঝি নাই ও এইভাবে আমাকে দেখতেছে। তারপরে আমি বললাম যে এখন কোথায় যাব, আর হাঁটতে পারতেছি না, আমার তো পা ব্যথা করতেছে। আর একটু চলো। পরে জিয়া উদ্যান পুরাটা হাঁটছি।
তারপরে বসুন্ধরা ওখানে গিয়ে থামছি। থামার পরে বিকেল হয়ে গেছে, আবার ওর আন্টির বাসায় নিয়ে গেছে, ওখানে আবার কথা বলছি ওনাদের সঙ্গে। ও কি বলছে আমি জানি না, আমি শুনলাম। ওর বোনকে বললো যে আপু কে হয়? আমি কে হয়, আপনার সাথে কি ওনার বিয়ে হয়েছে? আমি বলি, না হয়নি, হবে। কি বলেন? ওনার সাথে তো আমার আপুর বিয়ে হওয়ার কথা, আমি তো জানি না। পরে বলে যে হ্যাঁ আপু। পরে ওর মা শুনে, ওই আন্টি শুনে ওর সাথে রাগারাগি হয়, তারপরে আমাকে ওখানে নিয়ে যায়, ওখান থেকে বাইরে নিয়ে যায় হোটেলে। আমি বলি যে কোথায় নিয়ে যাইতেছেন? কয় বাসা ঠিক করছি তোমার জন্য, চলো বাসায় যাবেন। বাসায় বিয়ে না করেই বাসায় যাবেন? যে চলো না, বিয়ে করবো কালকে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে গেলাম, ওটা হোটেল ছিল, হোটেলে নিয়ে গিয়ে আমাকে ধরতে চায়, আমার কাছে আসে। আমি বলছি যে দেখেন, বিয়ের আগে আমার কাছে আসিয়েন না, আমার খারাপ লাগে। কেমন আমাকে তো কোনো ছেলে কখনো স্পর্শ করেনি, আপনিই প্রথম পুরুষ যে আমার হাত ধরছেন, আমার শরীরে টাচ করতেছেন। দেখো, আমিও কোনো মেয়েকে কখনো টাচ করিনি। ও এইভাবে বললো। ও আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে ধরেন তাহলে 3বার আপনি কবুল বলেন, আমিও 3বার কবুল বলবো। পরে জানেন উদয় ভাই, এভাবে ও 3বার কবুল বললো, আমিও কবুল বললাম। বলার পরে আধা ঘন্টার মতো ওখানে ছিলাম, ফিজিক্যালি আমাদের সম্পর্ক হয় ওখানে। তারপরে ও বলে যে মুন্নি তোমার ক্ষুধা লাগছে? আমি বলছি যে হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেছে, হ্যাঁ ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খিচুড়ি নিয়ে আসি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওখানে 1-1.5 ঘন্টা বসে আছি, ও আর তো আসলো না, অনেকটা সময় হয়ে গেছে, ওর জন্য বসে আছি। পরে ওই হোটেলেরই একটা লোক এসে বললো আপু, আপনার লোক নিচে দাঁড়ায় আছে, আপনাকে ডাকতেছে। যে নিচে ডাকতেছে কেন, আপনি উপরে ডাক দেন না? পরে বলতেছে না আপু, আপনাকে নিচেই ডাকতেছে, যান আপনি নিচে। পরে আমি বললাম যে চলেন। পরে যে সামনে যে সিঁড়ি দিয়ে উঠছি, ওই সিঁড়ি দিয়ে আমাকে নামতে দেয় না, পিছনের সিঁড়ি দিয়ে নামেন আপু। কেন? কয় আপু এটা তো হোটেল, সামনের সিঁড়ি দিয়ে নামলে অনেক লোকজন আপনাকে নানান কথা বলবে। আমি বললাম যে কি বলেন ভাইয়া, এটা হোটেল, এটা বাসা না? কয় না আপু, আমি তো ভাবছি এটা বাসা ভাইয়া, এটা হোটেল, আমি তো জানি না। কয় হ্যাঁ আপু, কে হয় আপনার উনি? ভাইয়া ও আমাকে বিয়ে করবে এই জন্য নিয়ে আসছে, আপু হোটেলে নিয়ে আসছে, ও তো আপনার সাথে ছলনা করছে। পরে বলে আপু এই পাশে যান, আপনার ভালো হবে। পরে আমি পিছনের গেট দিয়ে আসলাম। ও পরে ওর খালার বাসা যেখানে ছিল, আর যে দিক দিয়ে দিয়ে ও নিয়ে আসছে, আমি ওই দিক দিয়ে দিয়েই গেছি, চিনি না তো, পায়ে হেঁটেই গেছি। আহ, তখন আমার কাছে ফোন ছিল না, আমি মানুষের ফোন দিয়ে ফোন দেই, ও ফোন কেটে কেটে দেয়, অচেনা নাম্বার ও ধরেই না, ভাবছে আমি ফোন দিতেছি, ফোন ধরে না। তারপরে লাস্ট একটা ফোন ধরলো, আমি আমার কণ্ঠ শুনে ও ফোন কেটে দিছে। আমি বলছি যে কই তুমি, আর ও ফোন কেটে দিছে সঙ্গে সঙ্গে। পরে ওর বাসায় সামনেই আমি ঘুরতেছি, কিন্তু বাসাটা চিনতে পারতেছি না কোনটা বাসা, বাসার সামনে ঘুরতেছি, বাসায় চিনতেছি না। পরে ওই আন্টির মেয়ে ছিল আরেক বাসা থেকে আরেক বাসায়, ওই বাসায় যাচ্ছে, আমাকে দেখতে পায়। আপু আপনি এখানে? আমি বললাম, হ্যাঁ তোমার ভাইয়াকে খুঁজতেছি, বাসায় তো পাচ্ছি না, বাসা কোনটা? ভাইয়া তো বাসায়, আর বাসা তো এইটা, আপনি বাসার সামনে, বাসায় পাচ্ছেন না? না আমি অনেক কষ্ট করে রাস্তাটা খুঁজে আসছি, বাসা পাচ্ছি না। পরে বাসায় নিয়ে গেছে, ও দেখি যে খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছে। তখন আমি বললাম যে কি ব্যাপার, তুমি এখানে আর আমাকে ওখানে রেখে আসছো, ওইটা হোটেল, তুমি আমাকে হোটেলে ফেলাই রেখে আসছো, আমি কি হোটেলের মেয়ে? আমাকে দেখে কি তাই মনে হয় আমি হোটেলের মেয়ে? তুমি আমাকে হোটেলে ফেলাই রেখে আসছো? আরে না, আমি তো তোমাকে আনার জন্য লোক পাঠাইছি, দাঁড়াও ফোন দিতেছি, বিশ্বাস না হয় দাঁড়াও ফোন দিতেছি। শুধু শুধু ও ফোন দিয়ে, ফোন দেয়নি, ফোন কানে ধরে ওকে, ওই ছেলেটাকে বকতেছে, এমনি একটা ছেলেকে বকতেছে যে পরে আমি বিশ্বাস করে নিছি, আসলে আমি এদের মন তো সরল, আমার আমার মনটা সরল ছিল, ওই সরলতার সুযোগটাই ও নিছে।
আচ্ছা, বুঝছেন? মনি ওই সময় আপনার বয়স ছিল ১২ বছর আপনি হ্যাঁ, বলছিলেন। আবার আপনি ১২ বলছেন আপনি তখন গার্মেন্টসেও জব করতেন। হ্যাঁ। আপনাদের ফ্যামিলি মানে অবস্থাটা কি অতটা ভালো ছিল না এরকম কিছু? না ভালোই আমার ইচ্ছা ছিল না আরকি। আপনি ১২ বছর বয়সেই গার্মেন্টসে চাকরি করা শুরু করে দিছেন। আমাকে করতে দেয়নি, আমি জোর করে ঢুকছি আরকি। এটা কার বুদ্ধিতে? নিজের? নিজের বুদ্ধিতেই। আচ্ছা। আর আপনার মানে এই যে ধরেন বাসায় ঝগড়া হইলো, আ তারপরের দিনই মানে যেদিন কথা হলো তার কয়দিনের মাথায় আপনি ছেলেটার সাথে বের হয়ে গেলেন উম পরিচয়ের? ৩-৪ দিন হবে। হ্যাঁ, মানে একটা মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে ফোনে, মানে আপনার সাথে ফোনেই কথা হয়েছে হ্যাঁ, তার। হ্যাঁ। তারপরে ওই এই ৩-৪ দিনের মধ্যে আপনি তার সাথে বের হয়ে গেলেন যাতে সে আপনার দায়িত্ব নিবে এই ভেবে। এইটা ভেবে না যে মারছে এই কারণে আমি গেছি রাগ করে। তারপরে কি হবে এটা আর ভাবি নাই। আচ্ছা, পরে গিয়ে বলছি যে তুমি আমাকে রাখো। খুবই ইন্টারেস্টিং। বাসা অব্দি আসা, এই বাসার ঠিকানা বা এগুলো আপনি কিভাবে জানলেন এত কিছু? ও বাসায় আমাকে ১ম বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। ওই পরে দিনই? ওই বাসায় আন্টি অনেক ঝগড়া করছে। ওই আন্টির ওই মেয়েকে যে আবার ও তখন থেকে? পছন্দ করত। ওকে। তার মানে ওই ১ম বাসা যেদিন থেকে যাই। আপনার মনে ছিল সেটা ঘুরে, ঘুরে ওখানে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ও এরপরে তো ওকে গিয়ে আমাকে পাইলেন? বাসা থেকে হেঁটে, হেঁটে নিয়ে গেছে। ওকে, ক্লিয়ার। আমি এটুকু বুঝছি। হ্যাঁ। এরপরে আপনাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আপনি যখন ওখান থেকে আপনি আবার হোটেল থেকে বের হয়ে ওই বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে ও রিল্যাক্সে আছে এবং ও আপনাকে তখন বলতেছে যে, "না আমি লোক তো তোমাকে লোক পাঠাইছি। পাঠাইছি।" মানে হ্যাঁ, মিথ্যা কথা বলছে এগুলো মিথ্যা সব। কথা বলছি। ওকে, এইটুকু পর্যন্ত আমরা শুনেছিলাম। এইজন্য আগায় দিলাম। তারপরে কি হইলো বলেন? তারপরে বলছে যে আচ্ছা তোমাকে কালকে বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, ওর বাড়িতে নিয়ে যাবে আমাকে। মুন্নি ভয় নাই এখানে রাত থাকো। তোমাকে কালকে বাড়িতে নিয়ে যাবো। পরে ও আমাকে ওই বাসায় রেখে ও চলে যায় ওই কোথায় ওর বন্ধুর বাসায় থাকে। ওই বাসায় তো থাকতে পারবে না। তো রাত থাকি। থাকার পরে সকাল ১০টা বাজে আমাকে বলে মুন্নি তুমি ফার্ম গেট আসো। আহ রিক্সা দিয়ে ফার্ম গেট আসো। তখন আমি বলছি ১০ মিনিটের ভিতরে যাইতে হবে। বললাম এখান থেকে ১০ মিনিটে কিভাবে যাবো? ১০ মিনিটে আসা যাবে, তুমি ১০ মিনিটের ভিতরে আসো, গাড়ি ছেড়ে দিবে। তো আমি ১০ মিনিট কেন, আমি ৯ মিনিটের ভিতরে গেলাম, ১ মিনিট আগে গেছি। যাওয়ার পরে পরে ও বলে যে তোমার লেট হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিছে, আমি চলে আসছি। এভাবে বলে। আমি কিন্তু আমার কাছে ফোন নাই, আমি অন্য দোকানে থেকে ফোন দিছি, দিয়ে আমি ওকে বলছি। ও চলে গেছে। তো এখন আমি কই যাব? এখন তো ওই বাসাও যাইতে পারবো না, ওই আন্টি তো আর আমাকে রাখবে না। ও নাই, ওই আন্টিকে তো শিখাইয়া পড়াই দিছে এভাবে ছাড়ে দিবেন। তো তখন আমি কি করব, কাঁদতেছিলাম। তো বাসায় তো আর আমি ফোন দিব না, আমার বাসায় ফোন দিতে পারবো না, মুখ নাই তো। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা কলেজের সামনে যাই। ফার্মগেট থেকেই সামনে কলেজ, নামটা মনে নাই। এই কলেজের দুইটা স্টুডেন্ট, একটা ছেলে একটা মেয়ে, ওই আমাকে বললো আপু দাঁড়ান, কোথায় যাবেন আপনি? আমি বলছি, জানি না ভাইয়া কোথায় যাব। আপু এভাবে হাঁটতে, আপনাকে দেখে মনে হয় আপনি অনেকক্ষণ ধরে হাঁটতেছেন, আপনি অনেক ক্লান্ত, আপু আসেন এখানে বসেন। বসার পরে আপু বলেন আপনার কি হয়েছে। তো আমি ওখানে বললাম যে ভাইয়া এরকম এরকম। পরে বলে যে আপু দেখেন এটা ভুল হয়েছে আপনার, আপনি বাসায় চলে যান, আপনি ফ্যামিলির নাম্বার দেন, ওখানে কথা বলে আপনি বাসায় চলে যান, এভাবে রাস্তায় হাঁটিয়েন না। আপনি এখন দিন আপনি হাঁটতেছেন, রাত্রে হাঁটতে পারবেন না, রাত্রে হয়তো বা এরকম ভালোভাবে হাঁটতেও নাও পারেন, আপনাকে কেউ নিয়ে যাবে। তখন বললাম যে ভাইয়া নিয়ে গেলে নিয়ে যাক, মরে যাব। তখন বলতেছে আপু এটা তো ভুল বলতেছেন, মরে যাবেন, জীবনটা কত সুন্দর সামনে, আপনার বয়স তো খুবই কম, সামনে আপনার অনেক দিন আছে। আপু দেখেন যেটা হয়েছে এটা অ্যাক্সিডেন্ট, ভাইবা ভুইলা যান, আপনি আপনার পরিবারের কাছে যান। তখন আমি বললাম ভাইয়া আমাকে তো আবার নিয়ে মারবে, আমি কথা বলছিলাম দেখে আমাকে মারছিল, এখন গেলে আবার মারবে, তো আমি যাব না, মার খাওয়ার ভয়ে আমি যাইতে চাইনি। তখন আমাকে অনেক বুঝাইলো, ওই আপুটা বুঝাইলো। বুঝানোর পরে বলতেছে আপু নাম্বার দেন, আপনার বাসায় কথা বলি। তখন আমি আমার বোনের নাম্বার দিলাম, বড় বোনের। আমার বড় বোনকে বলে আপু এরকম আপনার বোন রাস্তায়। আমার আপু কান্না করে বলতেছে যে ভাই আমার বোন ছোট, বুঝে না, যেমনি হোক আপনি মিরপুরের গাড়িতে উঠায় দেন। তখন আমার আপু কান্নাকাটি করলো, ওই ভাইয়া পরে গাড়িতে উঠায় দিল, আমি মিরপুরে আসলাম। আসার পরে নামলাম, আমাকে কেউ কিছু বলে নাই। পরের দিন দুলাভাই আপার বাসায় নিয়ে গেছে আমার মা আমার আব্বা। পরে দুলাভাই আবার আমাকে মারছে, না বুঝাই খাইতে বসছি, ওই ফ্রেম দিয়ে আমার পায়ে মারছে, আমার মাথায় মারছে। মারার পরে আমি ওখানে পড়ে গেছি, হাঁটতে পারি না, আমাকে কোলে করে আমার আব্বা নিয়ে গেছে বাসায়।
পরে ওই মার খেয়ে আবার কথা বলি ওই ছেলের সাথে, কথা বলে আবার 2 দিন পরে আবার যাই। যাওয়ার পরে ও আবার আমাকে নিয়ে যায় ওর বোনের বাসায়। নিয়ে যাওয়ার পরে আবার ওখানে আমাকে ফেলে রেখে চলে যায়। এরকম বারবার আমাকে ফালাই ফালাই রেখে রেখে চলে যায় বারবার। আর আমিও যাই, আমিও বারবার যাই। আমার তো জীবনে একটাই পুরুষ, আমার জীবনে। আমি তখন ভাবি যে মেয়েদের ইজ্জত কয়জনকে দেখানো যায়, একটা ছেলেকেই তো দেখাইছি। ও যেভাবে নাচায় আমাকে সেভাবে আমি নাচবো। তখন আমার মাথার ভিতরে এইটা কাজ করতেছিল, আর আমি তো বুঝতে পারি না ও যে আমাকে ব্যবহার করতেছে। তো তারপরে গেলাম, আবারও আমাকে ওখানে ফালা রেখে আবার যায়। এরকম কয়েকবারই ফালা রেখে রেখে যায়। আবার আমি আমার পরিবারের কাছে আসি, আবার যাই, আবার আসি, আবার যাই, এরকম বারবার হয়। হওয়ার পরে লাস্ট যেটা, ওইটা হচ্ছে 2013 সালে। 2013 সালে ও আমাকে গাজীপুর নিয়ে যায় ওর বোনের বাসায়। কি ধর্ম বোন হয়, ওই ধর্ম বোনের বাসায় নিয়ে যায়। ওখানে 1 মাসের মতো থাকি। থাকার পর ওই আপু আমাকে বলে যে, মুন্নি দেখো, এ তো ভালো না। এর আগেও একবার মেয়ের সাথে করছিল, আমি জানি। আমার ভাইয়ের বউর সাথে ওর রিলেশন আছিল। আমার ভাইয়ের, ও তো ওর মুখে অনেক মিষ্টি কথা আসে। আমার ভাইয়ের বউ ওর সাথে 2 দিন কথা বলে বের হয়ে চলে আসার মতো হয়ে গেছিল। তুমি তো এর পাল্লায় পড়ছো। তো এবার আসলে তুমি ওরে ছাড়বা না, ওর পিছে পিছেই থাকবা, ওর বাড়িতে যাওয়ার চেষ্টা করবা। তখন ও আসে, আমি বলি যে এখন আমি, এবার তুমি আসছো, আমি তোমার সাথেই যাব। আমারে আর এই জায়গায় রাখিও না, আর আমিও আর এই জায়গায় থাকবো না, তোমার সাথেই যাব। তখন বলতেছে যে কয়দিন পরে যাই, আমার ভাই বিয়ে করে নাই, ওই ছোট ভাই বিয়ে করে নাই, বড় ভাই বিয়ে করে নাই, এরকম করে করে পরে আমারে বুঝায়। আমি বুঝি না, আমাকে আপু তো বলেই দিছে যে কোনো কথাতেই ভুলবা না, টাইট করে ধরে রাখবা। পরে আমি ওই আপুর কথা মতোই আমি কাজ করি। তো ও বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কাপড় চোপড় পরো, কাপড় গুছাও। আমি বলছি গুছানোই আছে, আমি আগে থেকে গুছাই রাখছি, তুমি আসলেই খালি যাব। পরে বলে আচ্ছা আমি চা খাই আসি। আমি বললাম যে আমার সঙ্গেই যাও, আমাকে নিয়ে যাও, আমি দাঁড়ায় থাকবো, তুমি চা খাইও। বলে না, কেমন না। আমি বললাম যে না, তুমি, আমি দাঁড়ায় থাকবো, তুমি চা খাইও, সমস্যা কি। বলে না, তুমি খালি 2 মিনিট, আমি খালি যাবো আর আসবো। তখন আবার মাথা হাতাইলো, বলে যে থাকো থাকো, আমি আসতেছি আসতেছি। মাথা হাতাইছে আর আমি তো ভুলে গেছি মাথা হাতাইছে, না জানি তখন একটা বুকের ভিতরে কেমন জানি নরম চলে আসলো। মাথা হাতাইতেছে, ভালোই লাগতেছে, আমাকে আসলেই নিয়েই যাবে এটা মনে হইলো। আসলে মাথা হাতাইলেই যে সত্য কথা বলতেছে ওর মনের ভিতর থেকে, এটা তখন বুঝি নাই। তো আমি বসে আছি, ও চা খাইতে গিয়ে ওই বাসায় আমাকে রেখে যায়, আর আসে না। চা খাইতে গিয়ে আর আসে না। তখন ওই আপু আবার অফিস থেকে রাত্রে আসলো, এসে বলে কই যাও নাই। আপু চা খাওয়ার কথা বলে না চলে গেছি, আর আসে নাই। তোমার না বলছি কোনো বাহানা দিলেও তুমি ছাড়বা না, তুমি ছাড়ছো কে। আমি বললাম, আপু কি করব বলে। পরে আমি বিকেল বেলা ওই আপুর বাসা থেকে চলে যাই আমার বাবা মার কাছে। যাওয়ার পরে ওই আমার বাবা দেশে নিয়ে যায় আমাকে। ওই দিন রাতেই 3টার সময় ও যে ধরা পড়ে, কিসের কেসে আসামি হয়। 1 নাম্বার আসামি ছিল, ওই 8 জন ছিল, 1 নাম্বার আসামি ছিল। তো ওরে নাকি অনেক মারধর করে ওই ওখানে। তারপরে ধরে নিয়ে যায়। আমি গাজীপুর জেলখানা পর্যন্ত ওর সাথে দেখা করতে গেছি, খোঁজ করে করে দেখা করতে গেছি যে ও জেলখানায় আছে। ও ভাইয়া, খোঁজ পাই কিভাবে যে ও জেলে। আবার আমি বাসায় যাই সাভারে, ওই আমার ছোট বোনের, মেজো বোনের বাসায়। ওখানে আমাকে রাখে আমার মা। রাখার পরে আবার শুধু ওর কথাই মনে পড়ে, ওর কথাই মনে পড়ে যে ও কিভাবে আছে, ভালো আছে নাকি। আহ, মানে ভাবি খালি এগুলা। ওর কথা ছাড়া মাথার ভিতরে আর কিছুই ঢুকে না। আমার বাবা মা কি বলতেছে, আমার ভাই বোনেরা কি বুঝাইতেছে, কিছুই মাথার ভিতরে খেলে না তখন। শুধু ওর কথাই, ও যে বারবার ফালাই দিতেছে, ওগুলা আমার কাছে কিছুই মনে হইতেছে না। মনে হইতেছে যে ওইটাই ও ভালো করতেছে। ওই আমার সব, ও আমারে ভালো লাগবে, ভালো রাখবে, সেটাই খালি মাথার ভিতরে কাজ করতেছিল তখন। তখন আমি আবার ওই খালার বাসায় যাই, গিয়ে শুনি যে ও বলে জেলে। 7 দিন পরে শুনি যে ও জেলে। তখন আমি জেলখানার ঠিকানা নেই যে এই জেলখানায় আছে, ওখানে গিয়ে বলি। পরে ও জেলখানায় দেখা করে আসে।
পরে ও ওর বলে যে মুন্নি ভুল করছি, যদি ওই দিন রাত্রে তোমার সাথে এরকম প্রতারণা না করতাম তাহলে আর আজকে আমার জেলে থাকা লাগতো না। আমার ভুল হয়েছে, যদি ওই দিন আমি তোমার কাছে থাকতাম ভালোই থাকতাম, আজকে জেলখানায় থাকতে হইতো না। তখন বলে যে মুন্নি, যাই হোক তুমি এই যে নাম্বারটা নাও, এটা আমার ভাইয়ের নাম্বার, তুমি বাড়িতে যাও, আমাদের বাড়িতে যাও, তুমি কিন্তু তোমার বাবা মার কাছে যাইবা না, তোমারে কিন্তু বিয়ে দিয়ে দিবে, তুমি আমাদের বাড়িতে যাবা, আমি জেলখানা থেকে বের হয়েই তোমার বিয়ে করব। পরে এই কথা বলে। আমি আবার ওই নাম্বারটা নেই, নেওয়ার পরে ওর ভাইকে ফোন দেই, ফোন দিয়ে কথা বলি। ওর ভাইকে বলি যে বলে যে তোমার কি বিয়ে হয়েছে? আমি বলি, হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে। এই কথা বলে ওর ভাই বলে যে বিয়ে হয়েছে, আমরা তো বিয়ে করি নাই, আমার ছোট ভাই বিয়ে করে নাই, তোমরা বিয়ে করছো, আব্বা মা তো শুনলে তোমাদের জীবনও মানবে না, আর ওরে তো বাড়িতে জাগাই দিবে না। তো এগুলো বলে যাই হোক ভংসং বুঝায় আমার দিয়ে দিল, আমিও আর করে নিয়ে চলে আসলাম। পরে 1 বছর পরে আবার ওর সাথে যোগাযোগ হয়। কিভাবে হয়? আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ের 3 দিন আগে আমার কেন জানি ওর জন্য অনেক খারাপ লাগতেছে। আমার বিয়ে অনেকবার বিয়ে ঠিক করে, আমি বিয়ে করি না, আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে এই কথা বলে বলে বিয়ে ভেঙে দিই। তো এবারই লাস্ট আমার খালা করছে যে এটাই তো শেষ, আর কোনো ছেলে দেখা হবে না, তুই কিন্তু বিয়ে করবি মা। আমাকে এমনি বুঝায়, খালা কান্নাকাটি করে, মাও কান্নাকাটি করে। তো তখন আমি বলে যে আচ্ছা ঠিক আছে বিয়ে করব। তো বিয়ে 3 দিন ভিতরে তখন আমার বুকের ভিতরে কেমন জানি করে, ওর কথাই খালি মনে পড়ে, ওর কথাই মনে পড়ে। আমি পরে ওর নাম্বারটা ট্রাই করি, দেখি যে ফোন ঢুকছে। কেমন জানি মনে হলো যে এটা রং নাম্বার, দেখি আবার ট্রাই করি, আবার ট্রাই করে আবার দেখি গেছে, অবাক হয়ে গেছে, আবার কেটে দিছি তাড়াতাড়ি, যে কে না কে, কার নাম্বারে গেল। অনেক 1 বছর পরে নাম্বারটা এখনো মুখস্থ আছে না, ভুলও তো হইতে পারে। আবার ট্রাই করি, 3বারের মাথায় ফোন দিয়ে ফেলছি, পরে রিসিভ করছে। আমি হ্যালো বলছি, হ্যালো বলার সঙ্গে বলে যে মুন্নি। আমি বলছি যে হ্যাঁ আপনি কে? কয় আমি শান্ত। তখন আমি বললাম যে তুমি, আমি জমিনে আছি না মাটিতে আছি, মানে বুঝতে পারতেছি না। ওর কথা শুনে আমি হয়ে গেছি যে তুমি আসো তাহলে? বলে যে হ্যাঁ। তুমি কই আসো? বাড়িতে। 3 দিনের ভিতরে আমার বিয়ে। পরে বলে যে তুমি বিয়ে করিও না, তোমার না বিয়ে হয়েছে, তুমি না আমাকে কবুল বলছো। পরে আমি বলছি যে হ্যাঁ বলছি তো, তাহলে তুমি কেন বিয়ে করতেছো? তখন আমি বলি যে তাহলে আমি এখন কি করব? তুমি ঢাকায় আসো। পরে আমি ঢাকায় আসলাম, গাজীপুরে আসলাম, ওখানে থাকলাম। থাকার পরে ও আবার 1 মাস, হ্যাঁ 2 মাসের মতো ছিলাম, ও আবার ওখানে আমাকে ফালাই রেখে যায়। ওখানে গাজীপুরে এসে আমি জব করি, ও জব করে, ওখানে আমাকে ফালাই রেখে চলে যায়। আবার আমি আমার পরিবারের কাছে যাই, যাওয়ার পরে 2015 সালে ও আবার আমাকে ডাকে। ওর আপন বোন যে ছিল সেই বোনের কাছে, ওনারা ওর পরিবারের সাথে যোগাযোগ করায় সবার সাথে। তখন ওর বোন জামাই আমাকে দেখে, সবাইকে দেখে। দেখার পরে ওই যে ওর বোনের কাছেই ছিলাম। থাকার পরে ওখানে ওই যে 1 বছর ছিলাম, এই 15 সাল, হ্যাঁ ওই বছরটাই ওখানে ছিলাম। থাকার পরে আমার পেটে বাবু আসে। আসার পরে 2 মাস যখন আমি জব করি আর ওখানে থাকি ওর সাথে, ও কিছু করে না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি তো। আমার জব হবে, ওর জব হয় না। আমি বলছি ঠিক আছে সমস্যা কি, জব করা লাগবে না, আমি তো করতেছি। পরে কয়, এটা কি হয়, তুমি জব করবা আমি করব না? তুমি তো পরেও আমারে করে দিতে পারবা, সমস্যা কি, এখন আমি করি। আর আমি তো আর সারা জীবন জব করব না, আমি তোমারে 1-2 মাস হেল্প করি। পরে এমনি থাকলাম। থাকার পরে 2 মাস যায়, আমার বেবি পেটে আসে। আসার পরে ও তো শুনে অবাক, বাবু পেটে আসছে, এখন নীলা। নিলাম মানে আমি কি বুঝি এসব? আমি কি নিছি? আল্লাহ দিছে। উম, পরে ও শুনে মনটা আর খারাপ খারাপ, আমি তো খুশি, আমার মা বাবাকে বলি, সবাই খুশি যে যাই হোক মেয়েটার এখন মনে হয় সুখ হবে, ছেলেটা এখন ভালো হবে। তখন এমনি বলে, বলার পরে আমাকে ওখানে 2 মাস আবার ফালায় রেখে ওখান থেকে চলে যায় ওর বোনের ওখানে, ওর আপন বোনের ওখানে আমারে রাইখা চলে যায়। তার কয়েকদিন পরে ওর বোনেরা ওই ওখান থেকে দেশে চলে যায় একবারে, ওই হাজবেন্ডের চাকরি হয় দেশেই,
পরে ওখান থেকে দেশে চলে যায়, আমি তখন একা, ও আর আমার সাথে দেখা করতে আসে না। তো আমি 2 মাস অফিস করলাম, করার পরে ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওর মা বলে যে তোমার বাবু পেটে, তুমি তোমাদের বাড়িতে যাও। তো তখন আমি বললাম যে বাড়িতে যাব, এখন তো আমার আপনাদের প্রয়োজন, এখন আমি এখানেই থাকবো। পরে বলে যে না, তোমাদের বাড়িতে গেলে তুমি ভালো থাকবা, যত্নতে থাকবা। আসলে মেইন কথা কোনটা, ওদের বাড়িতে তো আর আমি কাজ করে ওদের খাওয়াতে পারবো না, ওরাই তো আমাকে কাজ করে খাওয়াবে, আমার খেয়াল রাখবে কে? এই কারণে ভয়েই বলছে যে আমি তো বোঝা। তখন আমার মনে হয়েছে ওদের কাছে বোঝা, তখন আমি চলে যাই আমার মা বাবার কাছে। হম যাওয়ার পরে ওই আমার মিরপুরে আসি, এখানে 2 মাস থাকলাম। তখন আমার 4 মাস চলে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে থাকতে থাকি। থাকার পরে ও ফোন দেয়, আমি ফোন দেই, তুমি আসবা না? না, যাব না, আমি তো ব্যস্ত আছি, ব্যবসা করে। তখন ও বলে ব্যস্ত আছি, নতুন যে কিনছি, মাল কিনছি, এখন যাইতে পারবো না। এগুলো ভুল ভাল করে। যখন 8 মাস, তখন আমি বলি যে আসো, এখন তো আমার 8 মাস। কয় হ্যাঁ যাব। তো আবার কয়দিন পরে আবার আসে, আসার পরে দেখে 8 মাস, অনেক পেট বড়, অনেক বড় হয়ে গেছে, আলট্রাসাউন্ড করবে, আহ করতে নিয়ে যায় নাই, ও চলে যায়। পরের দিন আবার আমার মা আমাকে আলট্রাসাউন্ড করতে নিয়ে যায়। গিয়ে দেখি যে টুইন বেবি আমার। আহ, আমার মা তো অনেক খুশি, ওকে বলি ফোনে যে আমার তো টুইন বেবি। ও তো অবাক হয়ে গেছে যে কি বলো, ভালো করে টেস্ট করছো? আমি বলছি হ্যাঁ, ভালো করেই তো করছে। তো আমার মা বলে যে না, আরেকবার করি। আবার আরেক জায়গায় আরেকবার করছি, ওখানেও বলে যে টুইন বেবি, 2টাই ছেলে হবে। পরে আমার মা তো অনেক খুশি, আমাকে নিয়ে আসে। ও তো খুশি না, ওর পরিবারকেও ও বলে নাই, কাউকেই বলে নাই। আবার 9 মাস হলো, তখন আমার বাবু হয়। হওয়ার পরে ওরে জানাইছি যে হইছে, বাবু হইছে। আমার মা বাবা সবাই জানাইছে, ও আসে না, সিজার করে বাবু হয়, ও আসে না। আর যখন আমার বাচ্চাদের 5 মাস বয়স, তখন আমার ভাই ওরে জোর করে নিয়ে আসে, ওরে ঢাকা থেকে জোর করে বাড়িতে নিয়ে যায় দেখার জন্য। তখনও আমার বাচ্চাদের দেখে, 5 মাস, আমার 2টা ছেলে বয়সী। ও তখনই দেখে, আছে না যে আমার 2টা ছেলে হইছে, কত খুশি, নাম রাখছি কি, কিছুই বলে নাই। মানে ওর মনেই হইতেছিল না যে ওর বউ আছে, ছেলে হইছে, এগুলো কিছুই না। ওর ভাবেই নাই যে ওর 2টা ছেলে হয়েছে। আমার ভাই ওরে জোর করে নিয়ে গেছে, জানেন ভাইয়া। পরে ও দেখে চলে আসে, ও যে আমাদের বাচ্চাদের কিছু দিয়ে আসবে বা কোনো টাকা পয়সা কিছুই না, আমার ভাই ওরে নিয়ে গেছে। আবার আসার সময় আমাকে 2,000 টাকা দিয়ে আসে যে তোমার কাছে রাখো। কিন্তু যে সিজার করা হয়েছে আমার, আবার এই যে প্রাইভেট হাসপাতালে সিজার করছে, আমার আবার খিঁচুনি উঠছিল ওখানে, অনেক খারাপ অবস্থা হয়েছিল। ওই সময় ও আসিল না, আমার বাবা মাই ছিল আমার পাশে। যে এতগুলো টাকা খরচ করছে, আবার 2টা বাচ্চা বুকের দুধ পায় না, তোলা খায়, ও 2,000 টাকা হাতে দিয়ে আসতেছে। আমার মা শুনে মনটা খারাপ হয়ে যায় যে জামাইরে জোর করে নিয়ে আসছে, আবার 2,000 টাকা মেয়ের হাতে দিয়ে, এটা কি অপমান করতে আইছে আমাদের? 2,000 টাকার জন্য কি আমরা কি করে আছি, ওর আশায় বসে আছি? তখন আমার মা এইভাবে বলে। তা আমি আবার বলি যে তোমার টাকা লাগবে না, আমাদের টাকা আছে। বাচ্চা যখন হইছে, এত টাকা খরচ করে আবার তুলা খাইতেছে, আবার আমার এত খেজমত করতেছে আমার মা বাবা। সমস্যা নেই, তোমার 2,000 টাকার জন্য আমাদের কিছু হবে না, আমরা আল্লাহর রহমতে ভালোই আছি, আমার বাচ্চারাও ভালো থাকবে, তুমি দোয়া করিও শুধু। হ্যাঁ, এই কথা বলে ওরে বলি, পরে ও চলে যায়। আবার যখন 8 মাস বয়স, তখন আমার বড় ছেলে হাসাইন, 2টা ছেলের নাম ছিল হাসাইন হুসাইন। হাসাইন অসুস্থ হয়, তো আমাদের বাড়ির ওখানেই ছিল, সরকারি হাসপাতাল ছিল, সরকারি হাসপাতালে ওরে ভর্তি করি হাসাইন রে। করার পরে ওখানে ভালো করবে, সবকিছু স্যালাইন ট্যালাইন লাগাবে। ওখানে ও গিয়ে বলে যে আমার ছেলে সরকারি হাসপাতালে থাকবে না, প্রাইভেটে নিয়ে যাবে। তখন আমি বলছি যে প্রাইভেটে নিয়ে যাবা, নিয়ে যাও,
আমার বাবা মা যতটা সামর্থ্য ততটাই তো করবে। আর এই হাসপাতালটা অনেক ভালো, সরকারি হলেও ভালো আছে, এখানে ট্রিটমেন্ট ভালো। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এই জায়গায় শিশুদের চিকিৎসা ভালো, বড় মানুষের চিকিৎসাও ভালো। সরকারি হয়েছে তাতে কি হয়েছে, সরকারি হাসপাতালে কি মানুষ চিকিৎসা করে না? এখানে আরো ভালো ট্রিটমেন্ট হয়। পরে এইভাবে বলছি, পরে বলে যে না, এই সরকারি হাসপাতালে রাখা যাবে না, এই যে ময়লা, ওই যে ময়লা, এমনি শুধু শুধু এইভাবে বলে। বলার পরে হাসপাতাল থেকে নামাই নিয়ে আসে, স্যালাইন টেলাইন ওকে করছে, ওখান থেকে ও নামাই নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে। ওই যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যায় আমার মা, নিয়ে গিয়ে খাওয়ায়। তো আমার ছেলে আরো বেশি অসুস্থ হয়ে যায়। পরে গাইবান্ধা শিশু হাসপাতালে নিয়ে গেলাম, শিশু বিশেষজ্ঞ হাসপাতাল। ওই ওই ডাক্তারকে দেখাইলাম। দেখানোর পরে উনি বলে যে বাচ্চার তো পেটের ভিতরে নাড়ে নাড়ে প্যাঁচ লাগছে, রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। তো তো ওই রাতে কেউ না, ওরা কিন্তু নাই। আমার বাবা তো বাড়িতে, আমার ছোট বোন আছে, ওদেরকে দেখে, আবার আমার ভাইয়ের ছেলে আছে, ওদের রাইখে তো আসতে পারবে না। আমি, আমার ছোট ছেলে আর আমার মা, ও আসবে না। ও বলে যে এই ওষুধ খাওয়ান, এটা খাওয়াইলেই ভালো হবে। আমার মা তো অবস্থা খারাপ দেখেই বলতেছে যে যাইতে হবে। ও বলে যে না, এটা খাওয়াইলেই ভালো হবে, ফার্মেসির ওষুধ খাওয়াইলেই নাকি ভালো হবে, আমাদের যাইতে দেয় না। তার মানে কি বোঝা যাইতেছে, ও আমার ছেলেকে মারতে আসছে। তখন আমার মা রাগ হয়ে বলে যে তুই কি ও জন্ম দিছিস তখন ও আসে নাই, আর এখন ও গার্জিয়ান হয়ে গেছে তোর কাছে, ওর ওর বাপেরা, ওর বাপে যা বলবে তাই তুই শুনবি, আমাক বলে আমার মা। তখন আমি বলি, না মা, তুমি যেটা করবা সেটাই, ও তো আমার ছেলেকে মারতে আসছে। তখন আমি কি করি, ওই যে আমার মা রাগ করে, আমার আব্বার উপরেও রাগ করে, ওর উপরেও রাগ করে চলে যাই আমরা হাসপাতালে। রাত্রে তখন 10টা বাজে গাইবান্ধা হাসপাতালে। তখন আমার বড় মামা গাইবান্ধাতেই থাকে, ওনার বাসা ওখানেই। তো মামাকে ফোন দিলাম, পরে মামা আসলো। মামা অনেক রাগ যে এত সিরিয়াস অবস্থা, তোরা আরো আগে আসিসনি কেন? পরে আমার বড় মামা মাকে তো মারতে গেছে। আমার বাচ্চাদের হওয়ার সময় মামা অনেক হয়রানি হয়েছে, অনেক দৌড়াদৌড়ি করছে। আর এখন এত সুন্দর বাচ্চা ভালো রেখে আসছি, আর এখন এত অসুস্থ, এখন নিয়ে আসছিস। মামা রাগ হয়ে যায়। পরে সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে রংপুর হাসপাতালে যাই। রাত্রের 1টা বাজে ওই রংপুর হাসপাতালে যাই। যাওয়ার পরে রংপুর হাসপাতাল তো ওখানে তো ডাক্তার রাত্রে 1টা বাজে থাকে না, এমার্জেন্সি আছে। এমার্জেন্সিতেও তো আর একটা পেশেন্ট আছে, ওইটার বের হলেই তো আমরা ঢুকতে পারবো। তো এতটুক সময় তো দাঁড়ায় আছি। থাকতে থাকতে কেন জানি আমার ছেলে শুধু আমাকেই দেখতেছে আর আমার মাকেই দেখতেছে, যাবে না, হ্যাঁ ওই রুমে ঢুকবে না, আমাদের সাথে থাকতে চাইতেছে, আমার মার কাছে থাকতে চাইতেছে, এরকম ইশারাতে বুঝাইতেছে। 8 মাসের বাচ্চা তো, বুঝাইতেছে। আমার গলা ধরে আছে, আমার মাকে ধরে আছে, আমার মার দিকে অবাক হয়ে তাকায় আছে, আর আমার ছোট ছেলের কাছে আসার চেষ্টা করতেছে। কেমন জানি হাত দিয়ে মনে হয় চোখ দিয়ে ইশারা করে ডাকতেছে, আমার মনে হইতেছে, আবার মার মনে হইতেছে। পরে আমার ছোট ছেলেকে ওর কাছে নিয়ে গেলাম, ও দেখলো, আর ওর হাত ধরে হাতে হাত লাগায় ওর হাত ছেড়ে দিল, ইশারাতে বুঝাইলো আমাকে যে আমার ছেলে আর থাকবে না। এরকমটা আমার কাছে মনে হইলো। যখন ও এমার্জেন্সি রুমে নিয়ে যায়, অক্সিজেন লাগায়, ওই অক্সিজেন লাগাইতেই আমার ছেলেটা ওখানেই শেষ হয়ে যায়, ওখানেই ওর নিঃশ্বাসটা ওখানেই বন্ধ হয়ে যায়। তখন আমার মনে হয় যে আমি দাঁড়ায় আছি, আমি আর ওখান থেকে লড়তে পারতেছি না, যে এই মনে হয় আমার ছেলের নিঃশ্বাসটা চলে গেছে। তখন আমার ছোট ছেলে, ছোট, ওর মতোই তো বয়স, জমজ তো, ও না কাঁদতেছে, ওর ভাই নাই। আমিও বসা থেকেই পড়ে, দাঁড়ানো থেকেই পড়ে গেছি, আমি আর হাঁটতে পারতেছি না আমার ছেলেকে দেখতে। আমার মা না ওখানে অজ্ঞান হয়ে গেছে, পরে উঠাইলো, আমার কম্বল দিয়ে পেঁচানো, আমার শীতের সময় কম্বল দিয়ে পেঁচানো, আমার ছেলেটাকে নিয়ে আসলো, আমার ছেলে মারা গেছে। আমার মা বলে যে মা আসো, আমাদের আর হাসপাতালে থাকতে হবে না। আমি বললাম কেন মা? কয় বাবা তো নেই। আমি কি বলো, আমার ছেলে নেই মানে চলে গেছে আমাদের ছেলে। আমার ছেলে চলে যায়, তখন আমি বাড়িতে নিয়ে যাই আমার ছেলেকে। আমার হাজবেন্ড, ওর চোখে পানি নেই, আমার যে ছেলে মারা গেছে ওর চোখে পানি নেই, ও যে কানবে না কিছুই নেই। আমার ছোট বোন দৌড়ে আসছে,
বলে চিৎকার করে রাখতেছে আমার ছেলেকে। আমার ছেলে আর কথা বলে না, ছোটবেলা থেকে ওরে পালছে, আবার এর সাথে খেলা করছে ওর সাথে, আর আমার ছেলেটা নেই। আমার হাজবেন্ডের কারণে নেই। ও যদি আমাদের গ্রামে ওই হাসপাতালে যদি রাখতো তাহলে ওখানেই ভালো থাকতো, হয়তো বা ভালো থাকতো। এতটা কষ্ট করে আমার বাচ্চাকে মরতে হইতো না ওর জন্য। ও বড় লোকই দেখাইছে আর আমার ছেলে মারা গেছে। ওর কাছে ওর বড় লোকিটাই বড় মনে হয়েছে, আসলে ও তো প্রকৃত বড় লোক না। আমরা যে গরিব তারপরে বলতে পারবো যে আমরাই বড় লোক। ও ও তো বড় লোকই ভাব দেখাইছে আমাদের ওখানে। ওর কাছে ওর ভাবটাই বড় মনে হয়েছে, আমার ছেলের জীবনটা বড় মনে হয় নাই। মারা যায়, তারপর কি হলো? তারপরে বাড়িতে নিয়ে আসি, মাটি দেয়। মাটি দেওয়ার সময় আমার ছোট ছেলে আবার অসুস্থ হয়ে যায়, গোসল করায় ওরে নিয়ে আসে, ছোট ছেলে অসুস্থ হয়। হওয়ার পরে আমার মা আবার আমার ছোট ছেলেকে নিয়ে গাইবান্ধা হাসপাতালে ভর্তি হয়। ওখানে আমার হাজবেন্ডের সাথে যায়। যাওয়ার পরে আমার বড় ছেলেকে মাটি দেওয়ার সময় হয়ে যায়, তো ফোন দেই যে মা এখন তো মাটি দিবে, ওর বাপ কে আসবে? পরে বলতেছে দাঁড়া আমি জিজ্ঞেস করতেছি। পরে আমার মা বলছে যে বাবা তুমি যায় মাটি দিয়ে আসো। না ওনাদের মাটি দিতে বলেন, আমি যাব না। তারপরে সবাই মাটি দেয়, ও আর আসে নাই। আমার ছেলে ওর হাতের মাটিটাও পাইলো না। কি আমার ছেলের কপাল, বাপের হাতের মাটিও পাইলো না, ওখানেই ছিল, মাটি দিল না আমার ছেলেকে। তো সবাই মাটি দিল। এত ছোট বাচ্চা জানাজারে যে এত মানুষ হবে কল্পনার বাহিরে। আমাদের নিজস্বই কবরস্থান আমাদের গ্রামে, তো কবরস্থান ভরে গেছে, আমাদের বাড়িতে অনেক মানুষ হয়ে গেছে জানাজার করার জন্য। তারপরে জানাজার হয়, মাটি হয়, হওয়ার পরে আমি আবার আমার ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে থাকি। থাকার পরে আবার এদিক দিয়ে আমার মা আবার ওই আমার ছেলের টেনশনে আমার মা অসুস্থ হয়ে যায়, আমার মা হাসপাতালে ভর্তি হয়। আমার মাকে মরা বাঁচার মতো অবস্থা হয়ে গেছে। আমার মা ওইদিকে হাসপাতালে থাকে, আমি এদিকে আমার ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে থাকি। থাকার পরে আমার মা সুস্থ হয়, বাসায় যায়। আমার ছেলে সুস্থ হয় না, ছোট ছেলে হুসাইনকে নিয়ে থাকি। 7 দিন থাকি, 7 দিনে 7টা ডোজ কমপ্লিট করা লাগবে, করি। ও হাসপাতালে আমার সাথে থাকে, আমাকে বুঝায়, উল্টা পাল্টা বুঝায়া হাসপাতাল থেকে আমাকে পালায়া নিয়ে চলে যায়। আবার ওর সাথে পালায় যাই আমার মার কাছ থেকে, ওই হাসপাতাল থেকে ও আমাকে পালায়া নিয়ে যায়। যাই, যাওয়ার পরে তখন আমার ছেলের বয়স 9 মাস, হুসাইনের। যাই, ওখানে গিয়ে থাকি 1 বছর। 10 মাস যখন বয়স তখন আবার ওর সাথে থাকতে থাকি। ও ঠিক মতো করে না, আমার ছেলে তুলা খায়, আনে না। আমার ভাসুর ছিল যিনি, উনি আসলে উনি তো অ্যাডভোকেট, উনি প্রতি সপ্তাহে আসে। ওর আমার হাজবেন্ডের বাড়ি ছিল আবার কিশোরগঞ্জ, ওদের বাড়ি কিশোরগঞ্জ। ও একটা কথা তো ভুলেই গেছি, ওর নাম হচ্ছে আজহারুল। ও আমাকে ভুয়া নাম বলছে, ওর নাম শান্ত। ও এটা স্টাইল করে ডাকে যে ওর নাম শান্ত। পরে শুনি যে ওর নাম আজহারুল। পরে ওর ভাই আসতো যাইতো। তো আমার ওই ভাসুরের ছেলে ছিল একটা, নাম হচ্ছে ইয়াসিন। ও ইয়াসিনই বুঝতো যে কাকের কি লাগবে। আমি ওর কাছেই শেয়ার করতাম যে এটা লাগবে, এটা আমার একটু আইনে দাও, হোসেনের জন্য এটা লাগবে। ও খাবার টাবার নিয়ে আসতো, হোসেনের দুধ শেষ হয়ে গেলে নিয়ে আসতো। আবার হোসেনের আবার হরলিক্স খাওয়াইতাম, হরলিক্স নিয়ে আসতো। ও ও অনেক হেল্প করছে, ছায়ার মতো ও আমার পাশে থাকছে। 1 বছর ওখানে থাকি। তখন থাকার পরে ও এরকম করে, পরে আমি আমার ছেলেকে নিয়ে ওখান থেকে পালাই আসি। আসার পরে আমি আর যাই না, মিরপুরে আসি, আমার ছেলেকে নিয়ে মিরপুরে থাকি। থাকার পরে ও একদিন ফোন দিছে যে তুমি আসবা না? বলছে যে না আমি আর যাব না, তুমি ইনকাম করো না, খালি ঘুরো, তোমার ভাই আমার ভাসুর এইটা সেটা আইনা দেয়, আমার শরম লাগে, আমি যাব না, আমি জব করে আমার ছেলেকে আমি পালবো, সমস্যা নেই, তুমি থাকো তোমার মতো। এইভাবে বলে দিছি। বলার পরে ছিলাম, আলাদা আছি, থাকতেছি। যখন আমার ছেলের 3 বছর বয়স
তখন ও বলে যে তুমি আসবা না? না, আমি যাব না। তখন ও মুখে বলে যে ঠিক আছে তাহলে তোমাকে আমি তালাক দিব। কিভাবে তালাক দিবা? তোমার আর আমার তো বিয়ে হয়নি, তালাক দিবা কিভাবে? বলে মুখে দিব, মুখে বিয়ে করছি, মুখে তালাক দিব। তখনও আমাকে বলে 3বার বলে, আহ, বলে তালাক দিয়ে দেয়। আমি বলি, আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমার সাথেও আমার সম্পর্ক নেই, আমার সাথেও তোমার কোনো সম্পর্ক নেই, এই পর্যন্তই। 3 বছর তখন আমার বাচ্চার বয়স। তো তখন আর ওর সাথে কথা বলি না, আমার মতো আমি থাকতে থাকি। থাকার পরে আহ, আমার ছেলের বয়স যখন হচ্ছে 14 বছর, এই যে 14 বছর, তখন আমার ছেলেকে বাড়িতে রেখে আসি, আমি ঢাকাতেই থাকি। এভাবে থাকতে থাকি, থাকার পরে এই জব করি, জব করার পরে 11 নম্বর মার্কেটে যাই। যাওয়ার পরে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওই আপুটা আমাকে বলে, মুন্নি তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, তুমি কি আমার বোন হবা? বলে, আপু আমরা তো 4 বোন, আমার বোন আছে। আমার না একটা বোনও নেই, তুমি কি আমার বোন হবা? আচ্ছা আপু ঠিক আছে। তখন ও আমাকে বোন বানালো, ফুফাতো বোন হিসাবে ও আমার সাথে কথা বললো। ও ও বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড আছে। ও আসলে ওরা অনেক বড় লোক তো, আমাকে নাকি ওর ভালো লাগছে। এত উপর লেভেলের মানুষের যে আমাকে ভালো লাগবে আমি ভাবতে পারি নাই। ওই মেয়েটার আমাকে ভালো লাগছে, পরে ওর সাথে চললাম। ও তো হাই ফ্যামিলির লোক, তো চলাফেরা ইসি অন্যরকম। ওর সাথে ওগুলা শিখতে শিখতে আমি হয়ে গেলাম যে সাজগোজ, তারপরে মডার্ন কিভাবে কি স্টাইল করা লাগে, ওর কাছ থেকেই শিখলাম। ওর কাছে অনেক কিছুই শিখলাম যে আসলে সামনে জীবনটা কত সুন্দর। ওর সাথে দেখা না হলে আমি এগুলো কখনোই উপভোগ করতে পারতাম না। যেটা ওই আপুর সাথে দেখা করে আমার হয়েছে, ওই আপুর নাম বলতে চাই না। আহ, ওই আপুটা অনেক ভালো, ওই আপুর জন্য আমি লাইফে অনেকটা ভালো হইতে পারছি। পিছনের চিন্তাধারাগুলো মাথার ভিতর থেকে ফেলে দিছি, যে সামনে আমার বাঁচতে হবে, সামনের দিকে আগাতে হবে, সামনে আমি চিন্তা করে চলবো। এগুলো শিখতে পারছি ওর কাছ থেকেই। ও ওর কাছ থেকেই বুঝতে পারছি যে আসলে জীবনটা কত সুন্দর সামনে। তখন আমি ওর কাছ থেকে এগুলো বুঝি, বুঝার পরে একটা ফোন কিনি। ফোন কেনার পরে ফেসবুক আইডি, তারপরে টিকটক, হোয়াটসঅ্যাপ, মানে এগুলো খুলি আর কি, ইমো টিমো খুলি। দেখি যে ভালোই লাগে এইসব, দেখছি ভালোই লাগে। ফেসবুক আইডিতে অনেক ছেলে একটা ছবি ছাড়লে সবাই লাইক কমেন্ট করে। হ্যাঁ, ভালোই লাগে। এত সুন্দর দুনিয়া আছে, ভাবা মানে কল্পনার বাহিরে। আমি তো এসব কিছুই বুঝতাম না। আসলেই ভুল করছি, আর ভুল করব না। সামনে অনেক সুন্দর আহ, সময় নিব, ভালো থাকবো, এগুলো ভাবতেছি। ফোন চালাইতেছি, পরে ফেসবুকে একটা ছবি ছাড়ি। ছাড়ার পরে একটা ছেলের আমার ছবিতে নজর পড়ে যায়। বলে যে অনেক সেক্সি ছবিটা। আমি আবার ছবিটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিছি ফেসবুক থেকে। তখন ও মেসেজ করছে যে ছবিটা কাটলেন কেন? আমি বলছি যে কেন, ছবিটা অনেকেই কমেন্ট করতেছে সেক্সি হট, তাই আমি ডিলিট করে দিছি। তখন বলছে যে সত্যিই তো অনেক সেক্সি আপনি। তাই? এই কথা আর বলিয়েন না, আমার শুনতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, বলবো না, ছবিটা তো আমার কাছে আছে। ভালো কথা, কিভাবে আছে? আমি তো ডিলিট করে ফেলছি। না, আপনি ছাড়ার সঙ্গে সঙ্গে আমি কপি করে রাখছি। তখন ও এভাবে বললো কপি করে রাখছে, আমি বিশ্বাস করি না। কিভাবে? আমি তো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি, কপি করে রাখলেন কখন? ভাই দেখেন আছে। আচ্ছা দেখান। পরে বলতেছে না, দেখাবো না। কেন? আপনি না বললেন যে দেখাবেন? হ্যাঁ, দেখাইতে চাইছিলাম আগে। আপনি আমাকে বলেন আপনি আমার সাথে রিলেশন রাখবেন, কথা বলবেন। আমি বললাম যে কি বলেন, ছবির জন্য আপনার সাথে করব, রিলেশন করব, কথা বলবো? হুম। তারপরে ও বলল যে ছবি আছে আমার কাছে। আমি বললাম যে কিভাবে আপনার কাছে আছে? আমি তো ডিলিট করে ফেলছি। না, ছাড়ার সঙ্গে সঙ্গে আমি কপি করে রাখছি। তো আমি বললাম যে দেখান দেখি। পরে ও বলতেছে যে দেখালে আপনি আমাকে কি দিবেন? আমি বলছো আমি কি দিব? আপনি কি চান? বলছে আমি আপনার সাথে রিলেশন করতে চাই।
আমি বললাম যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার একটা ছেলে আছে। পরে বলতেছে সমস্যা নেই, তাতে কি হয়েছে, আমি আপনার সাথে রিলেশন করব। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আগে ছবি দেন আগে, তারপরে বলে যে না আগে কথা দেন, তারপরে দিব। তো অনেকক্ষণ ভাবার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, দেন আপনার সাথে রিলেশন করব। তারপরে ছবি দেয়, দেখি আমি যত ছবি ফেসবুকে ছাড়ছি সব ছবি ওর কাছে আছে। তো সবগুলো ছবি আমাকে দেয়। তখন ভাবলাম যে অনেকদিন ধরেই তাহলে আমাকে ফলো করতেছে, নিশ্চয়ই আমাকে ভালোবাসে। তো তখন আমি ও ও বলল যে কি এখন রিলেশন করবেন না? তখন আমি বললাম যে আমাকে সময় দেন, একদিনের সময় দেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে, কালকে আমি আপনাকে আবার মেসেজ করব। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন আবার মেসেজ করে, কি ডিসিশন নিলেন, বললেন না যে? বলছে যে না রিলেশন করব না। তখন ও আমাকে বলে যে আপনি না কথা দিয়েছেন রিলেশন করবেন না কেন? পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে করব, কথা যখন দিছি তখন হ্যাঁ করব। তো এভাবে কথা বলি, বলতে থাকি, অনেক দিন ওর সাথে কথা বলি। দেখে আমার আসলেই ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, যে সকালে ফোন, রাত্রে ফোন, সারা রাত, এমনও সময় গেছে যে সারা রাত ধরে কথা বলছি, এমনও সময় গেছে সারা দিন কথা বলছি। আমি কই যাই কই না যাই, কি করতেছি কি খাইতেছি সবকিছুর খবর নেয়। তো আমার যে প্রথম হাজবেন্ড ছিল ও এইসব করতো না, কিন্তু ও এইসব করে। আমাকে অনেক খেয়াল রাখে, ফোনে ফোন বারে বারে ফোন দেয়। আর আমার প্রথম হাজবেন্ড আমার খবরই নিত না, বারে বারে আমাকে ফালায় রেখে রেখে যাইতো। তো তখন আমি ভাবছি যে ওই ছেলেটার থেকে এই ছেলেটা অনেক ভালো, এর সাথে আমার বিয়ে শাদী হইলে আমি ভালো থাকবো, আমার এটা মনে হয়েছে। এটা ভাবার পরে ওর সাথে আমি আরো বেশি করে কথা বলছি। এরকম 1 মাস, 1.5 মাসের মতো কথা বলছি। বলার পরে ও বাংলাদেশে আসবে, ও তখন মালদ্বীপে থাকতো। তো ও বাংলাদেশে আসবে, আমাকে বলে যে আমি বাংলাদেশে যাব, তোমাকে বিয়ে করব। তো আমি বলছি যে ঠিক আছে আসেন। ও 9 বছর পরে বাংলাদেশে আসবে। তখন ওর কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, বাংলাদেশে আসতেছে, ওর কাছে কোনো নাই, টাকা নাই। আমি ওরে এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে বাসায় নিয়ে গেছি। বাসাতে 2 দিন থাকার পরে আমি ওরে আমার দেশের বাড়িতে নিয়ে গেছি, আমার বাবা মার কাছে। পরে আমার বাবা মা ওখানে আমাদের বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আবার ঢাকাতে আসি, আসার পরে একসঙ্গে থাকি। এই ঘটনা হচ্ছে 2019 সালে ওর সাথে আমার রিলেশন, বিয়ে হয়। আগস্টের 15 তারিখে আমার বিয়ে হয় ওর সাথে। ওর নাম হচ্ছে আরাফাত, বাড়ি হচ্ছে চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর। তো আরাফাতের সাথে আমি গাজীপুরে থাকি, আমি ওখানে জব করি। যেহেতু ও বাংলাদেশে আসছে, ঢাকা শহর চিনে না, দেশ থেকে ও বাহিরে যায়, বাহির থেকে আমার কাছে 9 বছর পরে ওর বাড়িতেও যায়নি। তো ফেসবুকে আমি একটা ওর আর আমার ছবি ছাড়ি, তো ওর বাবা মা সবাই দেখে যে ও বাংলাদেশে আসছে আর বিয়ে করছে। তখন ওর বাবা মা বলে যে কিরে তুই দেশে আসছিস, আমাদের কাছে আসিস নি, আবার বিয়ে করছিস। যাই হোক অনেক রাগারাগি হয়। পরে আবার 1 মাস পরে মেনে নেয়, আচ্ছা বউ নিয়ে বাড়িতে আয়। তো ও বেড়াতে যায়। তারপরে ওর বাবা দেখতে আসে আমাকে, আসার পরে আমি আমি আবার যাই, যা গিয়ে ঘুরে আসি, সবার সাথে পরিচিত হয়ে আসি। ওর বাবা মা জানতো না যে আমার আগে বিয়ে হয়েছে, আমার একটা ছেলে আছে। ও বলতে দেয় নাই আমাকে, আমি বারবার বলছি যে তুমি বলো বলো। ও বলে যে পরে বলবো পরে বলবো। আমি বললাম যে কেন পরে বলবা, এখন বললে সমস্যা কি? এখন বললে তোমার সাথে আমার সংসারই হবে না, তোমার সাথে আমার থাকতেই দিবে না তখন। তো আমি বললাম যে সমস্যা কি, সবকিছু আগে ভাগে মিটে গেলেই ভালো হয়, পরে পরে গেলে অনেক কষ্ট পাবো, এখন যদি কিছু হয়ে যায় তাহলে কষ্ট পাবো না, ওটা মনে হবে না। তখন বলতেছে না পরে বলবো, এখন বলবো না। এভাবে থাকতে থাকি, 1.5 বছরের মতো থাকি। ও বলে না, ওকে আমি জব করে খাওয়াই, ও বাসায় থাকে, ও চেষ্টা করে, তারপরে আমি ওকে সুযোগ দেই যে কিছু করবে।
আসলে করলে তো অনেক কিছুই করা যাইতো। ও তো লেখাপড়া করে নাই, ওর ও বাহিরে ছিল, বাহিরে বাংলাদেশে কি করবে সেরকম ওর ছিল না। তো আমি ভাবলাম যে থাকতে থাকুক, পরে আস্তে আস্তে কিছু করা যাবে, কিছু একটাতে করব, এটা মনে করে ওর সাথে থাকি গাজীপুরে। এমনও হয়েছে যে কোনো মাসে আমি আমার ছেলেকে টাকাই দিতে পারিনি, আমি সংসার চালায় নিছি। আমার ছেলে আমার মার কাছে থাকতো। আর ওর সাথে থাকার আগে আমি আমার ছেলেকে কত ভালো রাখছি, টাকা পয়সা দিছি, প্রতি মাসে 5,000 লাগুক 10,000 লাগুক আমি দিতে পারছি, যাই লাগুক আমি দিতে পারছি। আর ওর সাথে থাকার পরে আমি আমার ছেলেকে কোনো মাসে 500 টাকাও দিতে পারিনি, এরকম হয়েছে। তো আমার অনেক খারাপ লাগছে। ওর কাছে আমি এজন্যই ছিলাম যে আমার প্রথম হাজবেন্ডের চেয়ে ও অনেক ভালো, অনেক সুন্দর। তারপরে আমার সাথে ওর একটা পারফেক্ট একটা জুটি, যা আসলে বলার বাহিরে। আমরা দুইজনই সেম টু সেম মিলে গেছি, আমাদের জুটিটা অনেক সুন্দর ছিল। যে কেউ দেখলে বলতো যে দুইজনের সাথে মানাইছে ভালো। এগুলো আসলে আমার কাছে ভালো লাগতো। তারপরে ও আমার কি খাইছি বা কি খাবো, কি পছন্দ, তারপরে হচ্ছে কোন কালার ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন কালার কানের দুলটা পরলে ভালো লাগবে, এগুলোর দিক দিয়ে ও অনেক কেয়ারফুল, যে আমার কোনটা লাগবে। আমার টাকা দিয়ে আমাকে দিছে, কিন্তু তারপরেও তো মুখের কথাটা তো বলছে যে এই কালার রুনাটা পরো তোমাকে ভালো লাগবে, এভাবে মাথা বাঁধো তোমাকে ভালো লাগবে। এগুলো আমার কাছে ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। যা যা আমার ওর কাছে চাওয়া ছিল, যে এগুলো আমি পাইছি। মনে মনে আশা ছিল যে এমন একটা ছেলে পাবো যে আমাকে বলবে এভাবে চলো, এভাবে চলো, এর সাথে কথা বলিও না, ওই ছেলের সাথে কথা বলিও না, বা এইভাবে করো। ওই রকমই পাইছি। কিন্তু সমস্যা তো থাইকেই গেল, ওই ঝগড়া করে। ওর ও বলে যে বাড়িতে যাব, এই ঢাকাতে থাকবো না, তুমি জব করো আমি করি না, আমার খারাপ লাগে, তুমি বাড়িতে চলো, তোমার কিছু করা লাগবে না, বাড়িতে আমি তোমাকে খাওয়াবো, সমস্যা নেই, বাড়িতে গেলে আমি তোমাকে চালাইতে পারবো, তোমার বাচ্চাকে চালাইতে পারবো। তখন আমি বললাম যে তাহলে আগে বলো তোমাদের বাড়িতে। ও বলে না, বলতে দেয় না। তো বাড়িতে গেলে যে আমার বাচ্চাকে দিবে এটার আমি আশ্বাস পাই না। তো এই কারণে আমি যাই না, ঢাকাতেই থাকি। ও আমার সাথে এই বাড়িতে যাওয়া যাওয়া নিয়ে মাঝে মাঝেই ঝগড়া করতো, মাঝে মাঝেই। তো এমনি থাকতে থেকেও আবার ও গতবার করোনার সময় 1 মাস ছিলাম, ওই অফিস ছুটি ছিল, তো তখন ওদের বাড়িতে ছিলাম। ওর মা বাবা সবাই খুশি আমাকে দেখে, সবাই অনেক ভালো, আমাকে ভালো বলে। আমি যে দেখতে আসে বলে যে না বউ ভালো আছে, আহ, ভালো, অনেক ভালো, গাইবান্ধার মেয়ে, অনেক ভালো। এভাবে বলতেছে ওদের বাড়িতে আরো 2টা বউ আছে, ওই 2টা বউর থেকে আমি নাকি অনেক ভালো, এরকম করে প্রশংসা করে আমার। তো মাঝে মাঝে 1 মাস তো অনেক লম্বা টাইম, আমার কাছে খারাপ লাগতো। এই 1 মাস যদি আমি আমার বাড়িতে যেতাম তাহলে আমি আমার ছেলের সাথে অনেক ভালো থাকতাম, আমার কাছে এগুলো মনে হইতো। আর আজকে ওদের বাড়িতে আছি, ওর ভাইয়ের একটা ছেলে ছিল আমার ছেলের মতোই বয়স, 6 বছর। ওকে দেখলে আমার ছেলের কথা মনে হইতো, তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যাইতো যে আজকে যদি আমি আমার বাড়িতে থাকতাম তাহলে আমি আমার ছেলের সাথে সময়টা পার করতে পারতাম, অনেক লম্বা ছুটি 1 মাস আমি আমার ছেলের সাথে থাকতে পারতাম। তখন আমার খারাপ লাগতো, যখন আমি চুপচাপ থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, হাসতাম না। তখন আবার ওর মা বলতো যে ও কথা বলে না, হাসে না, কেন? ওর মনে হয় আমাদের বাড়িতে কাজ করতে হয়, এই কারণে ও এরকম করে। এটা আসলে ওদের ভুল ধারণা। আমার বুকের ভিতরে যে কষ্ট, এটা তো ওরা বুঝতে পারতেছে না, ওদের আমি বুঝাইতে পারতেছি না, বলতেও পারতেছি না, কিন্তু ওরা আমাকে ভুল ভাবতেছে। এর জন্য আসলে আমি দায়ী না, এটা আমার কপালে ছিল, তাই হয়েছে এরকম। আসলে আমার শাশুড়িকে বলবো যে আম্মু আপনি ভুল ভাবছিলেন, আমি মুখ কালা করে থাকতাম, মন খারাপ করে থাকতাম। কেন থাকতাম জানেন? আমি আমার ছেলের কারণেই থাকতাম, ওর কথা মনে হইতো তাই আমি মন খারাপ করে থাকতাম, খাইতাম না,
যখন ওই আমার ভাসুরের ছেলেকে দেখতাম, তখন আমার ছেলের কথা বেশি মনে পড়ে যাইতো, তখন আরো বেশি খারাপ লাগতো। এই কারণে আপনাদের সাথে কথা বলতে চাইতাম না। তাই আপনারা ভাবছেন যে আমি কাজ করা লাগে দেখে আমি আপনাদের সাথে মন খারাপ করে আছি। আসলে না, কাজ করতে আমার ভালো লাগে। আমার সংসারের কাজ নিয়ে কোনো নেই, সমস্যা নেই। আমি কাজ করতে ভালোবাসি। আমি মেয়ে মানুষ, তো সংসার তো আমাকে করতেই হবে। সংসারে কাজ করব না? কেন করব না? সংসারটা তো আমার সংসার আমাকেই তো গুছাইয়া নিতে হবে। আমার সংসার কি আরেকজনে গুছাইয়া দিবে? বুঝলেন আম্মু? আপনি আমাকে ভুল ভাবছেন। তারপরে ওখান থেকে করোনার ভিতরে ও আসবে না, লকডাউন খুললো না, তো তার ভিতরে আমার অফিস খুলছে, তো আমি চলে আসতে চাই, ও আসে না। যাই হোক, ও আমাকে বলে যে গাড়ি চলে না, কিভাবে যাব। খারাপ ভাষায় একটা গালি দেয়, গালি দিয়ে বলে যে আহ, এখন যাব না, বাড়িতেই থাকবো। আব্বা আমাকেও তোমাকে যাইতে দিবে না, যাব না, এই ঢাকাতে যাব না, এখানেই থাকবা, তোমার চাকরি করা লাগবে না। তোমার শ্বশুর শাশুড়ি আমি দিব না তোমাকে চাকরি করতে, তুমি করবা কেন? তখন আমি ওকে বলি যে আমার ছেলেকে দেখবো না, আমার ছেলে ছোট, তো আমার ছেলের প্রতি আমার একটা দায়িত্ব আছে। কয় বুঝছি তো, আমি তো তোমাকে বলছি যে দেখবো, তুমি তো কবে থেকেই দেখতেছো, কই কিছু তো করতেছো না। তখন বলে যে তুমি বাড়িতে থাকো, প্রতি মাসে মাসে তোমার ছেলেকে টাকা পাঠাবো। শুধু বলেই, ও তো আর কিছু করার চেষ্টা করে না। তো আমার ভিতরে তো দায়িত্ববোধ এগুলো কাজ করতো, যে আমার দায়িত্ব, আমার ছেলের প্রতি আমার দায়িত্ব, আমার ছেলে কিভাবে ভালো থাকবে আমার তো সেইটা চিন্তা ছিল। আমি ভালো থাকবো ওইটা আমার চিন্তা ছিল না, যে আমার ছেলে ভালো থাকবে কিভাবে। তো তারপরে ওখান থেকে আমি ওই চলে আসি, ওর মার সাথে রাগারাগি হয়, সবাই আমাকে ভুল বুঝে, সবাই আমার সাথে যাই হোক, ওদের ভুল ধারণা হয় যে আমি ওদের বাড়িতে কাজ করা লাগে দেখা আমি চলে আসছি ঢাকায়। তো তখন আমার মনে হইলো যে ভুল বুঝলে বুঝুক, কি হয়েছে আমি তো ভালো জানি, কি কেন আমি এরকম করতেছি। ওদের বুঝানো, স্পেশাল ভাবে বুঝানোর মতো ইচ্ছা আমার নাই। তখন আমি ওকে নিয়ে চলে আসি ঢাকায়। ও চলে আসে ঢাকায়, আসার পরে থাকি। তারপরে ওর মা আসে, আসার পরে আমাদের বাসায় থাকে 1 মাস। থাকার পরে আবার চলে আসে, আসার পরে নিয়ে যাইতে চাই, তো তখন আমি যাই না। এর ভিতরে অনেক কথা আছে ছোটখাটো, যা বলতে চাই না। রাগারাগি তো হইতেই পারে, শাশুড়ি বউ, শাশুড়ি তো পরের মেয়েকে তো বলবেই, এটা হচ্ছে সবাই, সবার ক্ষেত্রেই মেয়েদের কথা, বিয়ে হইলে শাশুড়িদের কথা শুনতেই হয়। আমি এইসব কিছু মনে করি না, উনি আমার মায়ের মতো হিসাবে, আমার মাই বললে বলুক, সমস্যা নেই, খারাপ ভাবতেছি না। আপনি আমার মাই, আপনি আমাকে বলছেন, সমস্যা নেই, আমি শুনে নিছি। কিন্তু আমার সাথে এরকম খারাপ ব্যবহার যে করছেন, আর কোনো মেয়ের সাথে করিয়েন না। ওই আপনার মেয়ের সাথেও তো এরকম হইতে পারে, আপনারও তো 2টা মেয়ে আছে, ওদের কথা ভেবে ছেলের বউদের সাথে এরকম খারাপ ব্যবহার করিয়েন না। আমি আপনারা অনেক ভালো ভালো মানি, অনেক ভালো জানি, আপনারা অনেক সম্মান দেই। আপনারা তো আরো ছেলের বউ 2টা আছে, ওদের থেকে তো আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার সাথে কেন এরকম করতেছেন? ও আমার বিয়ে হয়েছে দেখে, এখন আমি জানাইছি দেখে, এজন্যে আমার ছেলে আছে দেখে? যদি তাই হয় তাহলে বলেন, তাহলে বলেন সমস্যা কি? এরকম করিয়েন না আম্মু, বুঝছেন? আমি আপনার ছেলেরে অনেক ভালোবাসি, আমার ছেলেকেও আমি অনেক ভালোবাসি, কারণ আমিও তো মা, আর আমিও তো চাইবো না আমার ছেলের খারাপ হোক। হ্যাঁ, মানতেছি যে আপনার ছেলেকে আমার কাছে আসতে দিবেন না, সমস্যা নেই, আপনার ছেলেকে আপনার কাছে রাখুন, কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করিয়েন না, আমার ভালো লাগে না। আপনার ছেলের যদি ডিভোর্স চাই তাহলে আমি দিয়ে দিব, কিন্তু খারাপ ব্যবহার করে ডিভোর্স নিবেন? এমনি নিয়েন না, সুন্দর করে বলেন আমি দিয়ে দিব। আমি কিচ্ছু চাই না, 5 লাখ টাকা কাবিন তো, 5 টাকাও চাই না, আমি আপনাদের ডিভোর্স দিয়ে দিব, সমস্যা নেই। আর আরাফাত, তোমাকে বলতেছি, তুমি যে আমাকে বলছিলা যে তুমি আমার ছেলের দায়িত্ব নিবা, আমার দায়িত্ব নিবা,
তুমি তো তোমার কথা, আমি তো আমার কথা দিয়ে কথা রাখছিলাম যে তোমার সাথে ই করব, রিলেশন রাখবো, এবং তোমার সাথে রিলেশন রাখলাম, বিয়েও করলাম, তারপরে তোমার সাথে সংসারও করলাম। তুমি তো তোমার কথা রাখো নাই, রাখছো? এখন তুমি কিভাবে, তুমি বলছো যে বাড়ির ছেলে বাড়িতে থাকবে, ঢাকায় থাকবে না। এখন কেন বাড়ি ছেড়ে আছো কক্সবাজারে? এখন কেন আছো? এখন বাড়ির ছেলে বাড়িতে থাকো না? ও আমার সাথে থাকতে এসে তুমি এরকম করে বলছো যেন আমার সাথে না থাকা লাগে, এই জন্যে? আচ্ছা, সমস্যা নেই, থাকো। আমি ভালো আছি, তুমি ভালো থাকিও, ঠিক আছে? তো উদয় ভাইয়া, আমি আর কিছু বলতে চাই না, এ পর্যন্ত। ধন্যবাদ।